ভাবতে পারিনি আরমান ভাইয়ের সাথে আমার বিয়েটা এইভাবে হয়ে যাবে। এটা যেন একটা স্বপ্নের মতো। হ্যাঁ, জেগে জেগে স্বপ্ন দেখা যাকে বলে। আমি কখনো ভাবতে পারিনি যেই লোকটাকে আমি সবসময় এড়িয়ে চলতাম, যার সামনে কথা বলতে গেলে বুকের ভেতরটা কেমন ধরফরিয়ে উঠতো, যার একটা ধমকে পুরো শরীর কাঁপতে লাগতো, সেই লোকটাই এতদিন যাবৎ মনে মনে আমাকে চেয়ে এসেছে। ভাবতে অবাক লাগছে যে উনি নিজে আমায় বিয়ের প্রস্তাব দিয়েছেন। বাড়ির সবার সামনে উনি বিনা সংকোচে আমায় বলেছিলেন উনি আমায় বিয়ে করতে চান। কথাটা শোনার পর কিছু মুহূর্ত আমি ফ্রিজ হয়েছিলাম। বুকের হৃৎপিণ্ডটা কাজ করাই বন্ধ করে দিয়েছিল। আমার আশেপাশে থমকে গিয়েছিল পুরো পৃথিবী। নিজেকে সামলে যখন বাড়ির সবার দিকে তাকালাম, বুঝলাম তাদের অবস্থাও আমার মতোই। পুরো বাড়িটা কিছুক্ষণের জন্য নীরবতা ছেয়ে গিয়েছিল। যখন নীরবতা ভাঙলো তখন যেন বাড়িতে হই হুল্লোড় পড়ে গেল। সকলের ভাব এমন ছিল যেন কোনো অকল্পনীয় কিছু তারা মুঠোয় পেয়ে গেছে। তাদের এই খুশির ফলাফল আজ আমি আরমান ভাইয়ের বউ। কেউ আমায় একবার জিজ্ঞাসা করার প্রয়োজনও বোধ করেনি যে আমি এই বিয়েতে রাজি কিনা। যদিও আমার উত্তর তাদের বিরুদ্ধে হতো না। রাত 11:30 আমি আরমান ভাইয়ের ঘরে বসে আছি। মুখের উপর লম্বা ঘুমটা বিরাজমান। মনের ভেতর কত শত অজানা অনুভূতিটা ঢেউ খেলিয়ে যাচ্ছে। আমি কখনোই ভাবিনি আমি ওনার ঘরে কোনো একদিন বউ বেশে বসে থাকবো। উনি এসে আমার ঘুমটা তুলবেন। ইস, কি লজ্জা! পরিচিত সেই মানুষটাকে একদম নতুন রূপে দেখার জন্য মন আকুলতায় ভরে উঠেছে আমার। তবে এই আকুলতার মাঝেও গরমটা একটু বেশিই লাগছে। মাথার উপর পুরো দমে ফ্যান চলছে, কিন্তু কোনো কাজই হচ্ছে না এতে। আমি মুখের উপর থেকে ঘোমটাটা সরিয়ে নিলাম। প্রচন্ড ভাবে ঘেমে গেছি আমি। নিশ্চয়ই আমার মেকআপটাও নষ্ট হয়ে গেছে। ধুর, এত সুন্দর করে সেজে যদি আরমান ভাই না দেখলো তাহলে সেজে কি হলো। আমি তাড়াতাড়ি বেড থেকে নেমে গিয়ে দক্ষিণে জানলাটা খুলে দিতেই এক দমকা হাওয়া এসে আমার পুরো শরীর শিহরিত করে দিল। আর ঠিক তখনই দরজা খোলার শব্দে বুকের ভেতরটা ধপ করে উঠল। তবে কি আরমান ভাই এসেছেন? বুকের ভেতর সে অজানা অনুভূতিরা আবার গেঁথে বসলো। এই মুহূর্তে ওনার দিকে তাকানোর সাহস আমার নেই, তাই মাথা নিচু করেই ঘুরে দাঁড়ালাম। তারপর ধীরে ধীরে ওনার কাছে গিয়ে ওনাকে সালাম করতে যাব, তখনই উনি বলে উঠলেন, দাঁড়া, এইসব আদিখ্যাতার কোনো প্রয়োজন নেই, যা আগে গিয়ে ফ্রেশ হয়ে আয়। ওনার এই কটাক্ষপূর্ণ কথা শুনে আমার মনের ভেতর একটু একটু করে জন্ম নেওয়া অনুভূতিগুলো ভেঙে চূর্ণচূর হয়ে গেল। আর তার জায়গায় একরাশ অভিমান জমা হলো। আজ এইরকম একটা রাতেও উনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? একটু ভালো করে কথা বললে কি হয়? খুব কি ক্ষতি হবে? অভিমানী দৃষ্টিতে মাথা নিচু থাকা অবস্থাতেই ওনার দিকে আর চোখে এক পলক তাকিয়ে একটা ভেঙচি কেটে আলমারির দিকে চলে গেলাম। বিয়ের আগেই আমি ওনার আলমারির অর্ধেক অংশ নিজের অধিকারে নিয়ে নিয়েছি। কিছুদিন আগেই বড় মা আমার জন্য এতগুলো শাড়ি কিনে এই আলমারিতেই রেখে দিয়েছেন। আমি এখান থেকে একটা লাল শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি আরমান ওনার পড়ার টেবিলে বসে বই পড়ছেন। নীল পাঞ্জাবি আর সাদা কুর্তি পরে রয়েছেন তিনি। তার মানে উনিও ফ্রেশ হয়েছেন। নিশ্চয়ই আরিফ ভাইয়া ঘর থেকে ফ্রেশ হয়ে এসেছেন। আমি আর অত শত না ভেবে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। মাথা নিচু করে দু হাতে শাড়ির আঁচল মোচড়াচ্ছি, কিন্তু এই লোকটা একবারের জন্য আমার দিকে তাকাচ্ছে না। দুই হাত উঁচু করে বই মুখের সামনে ধরে আছেন। এই যে ওনার সামনে সদ্য বিয়ে করা বউ দাঁড়িয়ে আছে, তাতে কি কোনো ভ্রুক্ষেপ আছে ওনার? ধীরে ধীরে আমার রাগ বাড়তে লাগলো। রেগে মেগে কিছু বলবো, তখনই উনি বইয়ের দিকে থেকে নজর সরিয়ে আমার দিকে তাকালেন। আমি রাগী দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু উনি সেই দৃষ্টি উপেক্ষা করে ভ্রু কুঁচকে বলে উঠলেন, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন বস? দুদিন যাবত তোর পড়ালেখার অনেক ঘাটতি হয়েছে, আজ সবগুলো ঘাটতি মিটিয়ে দিবি। বলেই আবার বইয়ে মুখ গুছল। আর আমি অবাক চোখে ওনার দিকে তাকালাম। এখন আমি পড়তে বসবো। বাসর রাত নিয়ে দেখা কত কল্পনা জল্পনা এখন এই পড়ালেখার জন্যই মাটি চাপা পড়বে। এই জন্যই বলি এই পড়ালেখা আমার শত্রু, জাত শত্রু। কি হলো,
দাঁড়িয়ে আছিস কেন, বস। আমি আরমান ভাইয়ের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে ধপাস করে পাশে থাকা চেয়ারটা টেনে বসে পড়লাম। তারপর টেবিলের দিকে তাকাতেই বুঝলাম বিয়ের আগেই আমি শুধু ওনার আলমারিতে নয়, ওনার টেবিলের অর্ধেক অংশ দখল করে নিয়েছি, যেটা আমি নিজেও জানতাম না। ওনার বইয়ের টেবিলের অর্ধেক অংশ জুড়ে শুধু আমারই বই। এগুলো উনি কখন এনেছেন আমি নিজেও জানি না। জানবই বা কি করে? বইয়ের খবর আমি থোড়াই রাখি। আমি বইয়ের পাহাড় থেকে একটা ইংলিশ বই বের করে ঠিক ওনার মতোই মুখের উপর তুলে ধরলাম। পড়বো না ছাই? আমার বাসনা নষ্ট করা, তাই না? শয়তান, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর বাসর কখন হবে না, আর হলেও তোর বউ তোকে ছেড়ে চলে যাবে। দেখিনিস। এজন্যই মাস্টারদের কখনো বিয়ে করতে নেই, এরা সব সময় আনরোমান্টিক হয়ে থাকে। দেখ না, এখনো কেমন বইয়ের মধ্যে মুখ গুজে রয়েছে, গন্ডার কোথাকার। এই সকল ভাবনার মাঝে আমি অনুভব করলাম কেউ আমার বই টেনে ধরেছে। ভালোভাবে দেখতেই বুঝতে পারলাম আরমান ভাই আমার হাত থেকে বইটা টেনে নিয়ে সেটা সোজা করে আমার হাতে ধরিয়ে দিল। পড়ার সময় বই সবসময় সোজা করে ধরতে হয়, উল্টো করে নয়। ওনার কথায় আমি আবার বইটা মুখের উপর নিয়ে বিড়বিড় করে বলতে লাগলাম, পড়া না ছাই, বাসর রাতে বইয়ের উপর এত বড় নির্যাতন, এটা ঘোর অন্যায়। কোথায় একটু বইয়ের সাথে রোম্যান্স করবে তা না, দিয়েছে হাতে বই ধরিয়ে, ছোট্ট সব। কথাটা বলেই নিজে নিজে ভিমরি খেলাম। এ কি আর বললাম আমি? উনি শুনে ফেললেন না তো? আমি চোখ বড় বড় করে ধীরে ধীরে মুখের উপর থেকে বইটা সরিয়ে ওনার দিকে তাকালাম। উনি আমার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছেন। কিছু বললি তুই? আ- আমি আমি আবার কি 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 বললাম? কিছু বলিনি তো। কিন্তু আমার কেন যেন মনে হলো কিছু একটা বললি তুই। বলেই উনি ওনার চেয়ার থেকে উঠে আমার দিকে এগোতে লাগলেন। আ- আ- আপ- আপনার ভুল মনে হচ্ছে ভাইয়া। তাই নাকি? কথাটা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি অনুভব করলাম উনি দূরে সরে গেছেন। আমি হাফ ছেড়ে বাঁচলাম। বুঝতে পারলাম না ওনার কাছে আসতে আমার এতটা অস্বস্তি কেন হচ্ছিল। আমি ধীরে ধীরে বইয়ের উপর দিয়ে ওনার দিকে তাকালাম। উনি নিজের চেয়ারে বসে ভ্রু ভাঁজ করে আমার দিকে তাকিয়ে আছেন, ঠোঁটের কোণে মৃদু হাসি। আমার বুকটা ধক করে উঠল। ওনার এই চাহনি আমাকে পুরো এলোমেলো করে দিচ্ছে। হায়, আমি মরে না যাই। সকালে ঘুমের ঘোরেই মনে হলো কেউ একজন আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছেন। সে কেউটা কে তা জানার জন্য আমি আধো আধো চোখ মেলে তাকালাম। মাথা উঠিয়ে সামনে তাকাতেই দেখি আরমান ভাই ঘুমন্ত অবস্থায় আমায় নিজের সাথে জড়িয়ে রেখেছেন, আর আমি এতক্ষণ ওনার বুকে শান্তির ঘুম ঘুমোচ্ছিলাম। আমি আরো ভালো করে ওনার দিকে তাকালাম। ঘুমন্ত অবস্থায় ওনাকে কতটা সুন্দর লাগছে। ইস, এই লোকটা কিনা আমার বর, ভাবা যায়। আমি ওনার মুখের দিকে আরেকটু এগিয়ে গেলাম। তারপর ডান হাত দিয়ে ওনার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিলাম। উনি হালকা নড়ে চড়ে উঠলেন। ওনাকে এইভাবে দেখতে বেশ ভালোই লাগছে আমার। মনে হচ্ছে মুহূর্তটা যেন এখানেই থেমে যাক, আর আমি মন ভরে ওনাকে দেখে যাই। কিন্তু হঠাৎই আমার মনে হলো কাল রাতে তো আমি পড়তে পড়তে চেয়ারের উপরেই কখন ঘুমিয়ে পড়েছিলাম, খেয়ালই নেই। আমি বেডে এলাম কি করে? তার মানে আরমান ভাই এনেছে কে? আমি আবার ওনার দিকে তাকালাম। লোকটা সত্যিই অদ্ভুত, কতটা ভালোবাসে আমায়। কথাটা ভাবতেই নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আরমান ভাইয়ের দাড়ি নিয়ে অনেকক্ষণ খেলার পর আমি উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। বাড়ি ভর্তি মেহমান, পুরো বাড়িতেই শোরগোল লেগে আছে। আমি গিয়ে চুপচাপ ড্রয়িং রুমের সোফায় বসে পড়লাম। আমাকে বসতে দেখে আমার কাজিনরা সব আমায় ঘিরে ধরলো আর নানা কথা বলতে লাগলো, নানান ধরনের হাসি তামাশাও করতে লাগলো। এখন এদেরকে আমি কি করে বোঝাই যে কাল রাত আমার কেমন কেটেছে? এদের এসব কথা শুনে এখন খুব কষ্ট হচ্ছে। কোথায় বাসর রাতে বরের সাথে একটু রোমান্স করব তা না, বাসর রাতে কিনা বই হাতে নিয়ে ঘুমিয়ে পড়তে হলো। এই হলো পোড়া কপাল আমার। হঠাৎ বড় মার আগমনে আমার ভাবনার ব্যাঘাত ঘটলো। মিতু, আরমান ঘুম থেকে উঠেছে? না বড় মা। যা তাড়াতাড়ি ডেকে নিয়ে আয় ওকে। কত কাজ বাকি বলতো? আজ তো বউভাত নাকি? কতটা বড় মা অন্যদের কাজের তাড়া দিতে দিতে চলে গেলেন, আর আমি উঠে এলাম নিজের ঘরে। আরমান এখনো ঘুমোচ্ছেন। এত ঘুম আসে কোথা থেকে? না জানি সারা রাত কি করেছিল। আমি ওনার কাছে এসে ওনাকে ডাকতে লাগলাম, এই যে শুনছেন, উঠুন, অনেক বেলা হয়েছে তো, শুনছেন আপনি? মিতু, চেঁচাস না, ঘুমাতে দে। এত জোরে ডেকেও কোনো লাভ হলো না, উল্টো পাল্টা আবার শুয়ে পড়লো। এবার আমার রাগ হলো।
এমন ভাব করছেন যেন সারা রাত জেগে কাটিয়েছেন। রাগে ওপাশ ওপাশ তাকাতেই টেবিলের উপর পানির জগ চোখে পড়ল। আমি তাড়াতাড়ি জগ হাতে নিয়ে সব পানি আরমান ভাইয়ের মুখের উপর ঢেলে দিলাম। পানির ছোঁয়া পেতেই উনি ধরফরিয়ে উঠে বসলেন। হোয়াট দ্য? ওনাকে এভাবে লাফিয়ে উঠতে দেখে আমার ভীষণ হাসি পেল। কোনো রকম নিজের হাসি আটকে ওনার দিকে তাকিয়ে রইল। উনি কটমট দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, এসবের মানে কি? আমি হাসি আটকানোর চেষ্টা করতে করতেই বললাম, আমি আপনাকে অনেকবার ডেকেছি, আপনি ওঠেননি, তাই মানে এইভাবে কেউ কাউকে পানি ছুঁড়ে জাগায়? ও জায়গায় না বুঝি, তাহলে কিভাবে জাগায়? আমার কথা শুনে উনি বাঁকা হেসে বলে উঠলেন, দেখবি কি করে জাগায়। আমি কিছু না বুঝে বলে দিলাম, হ্যাঁ অবশ্যই। আমার কথা এবার উনি বেড থেকে নেমে আমার সামনে দাঁড়িয়ে হঠাৎ করে এক হাতে আমার কোমর জড়িয়ে হ্যাচকা টান দিলেন। আমি টাল সামলাতে না পেরে ওনার বুকে গিয়ে পড়লাম। উনি এক হাতে আমার গাল বরাবর রেখে আমার মুখ হালকা উপরে তুলে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। ওনার নেশা ভরা দু চোখ আমার বুকের হার্টবিট বাড়িয়ে দিচ্ছে। উনি যতই কাছে আসছেন আমার শ্বাস ততই ঘন হচ্ছেন। তিনি আমার খুব কাছে চলে আসায় আবেশে নিজের অজান্তে আমার চোখ বন্ধ হয়ে এলো। এমন সময় হঠাৎ করে নিচ থেকে মা চেঁচিয়ে উঠলেন। মায়ের এমন হঠাৎ ডাকে আমি চমকে ওনার থেকে দূরে সরে এলাম। এতক্ষণ কি হতে যাচ্ছিল তা ভাবতে লজ্জায় মাটিতে মিশে যাওয়ার ইচ্ছে করছে। আর চোখে ওনার দিকে তাকিয়ে বুঝলাম এমন ঘটনায় উনিও বেশ বিরক্ত বোধ করছেন। ওনার এমন চেহারা দেখে আমার ভীষণ হাসি পেল। কোনো রকম হাসি আটকে বলে উঠলাম, বড়মা আপনাকে নিচে ডাকছেন। কথাটা বলে ওখান থেকে পা চালিয়ে চলে এলাম। ওনার সামনে দাঁড়ানোর ক্ষমতা আর আমার নেই। বাড়ির সবার সময় আজ ব্যস্ততার মাঝেই কেটেছে। প্রায় অনেক রাতেই বৌভাতের অনুষ্ঠান হয়েছে। বৌভাতের অনুষ্ঠান শেষে মেয়েরা তার স্বামীর সাথে তার বাবার বাড়ি যায়, এটাই নিয়ম। কিন্তু আমার তো শ্বশুর বাড়ি বাবার বাড়ি একটাই, আমি আবার কোথায় যাব? তাই আমি ঠিক করেছি আমরা আজ আমার ঘরেই থাকবো। তাহলেই তো হলো। কিন্তু আমার এই প্রস্তাব আরমান ভাই সরাসরি না করে দিল। তার ভাষ্য মতো উনি আমার ওই চিড়িয়াখানার মতো ঘরে এক মুহূর্তও থাকবেন না। আমার ঘরকে চিড়িয়াখানা বলায় আমার প্রচন্ড রাগ হলো। তাই আমিও ওনাকে জানিয়ে দিলাম যে আজ আমি আমার ঘরেই থাকবো, ওনার যা ইচ্ছে তাই করুক। আমার কথা শুনে উনি রেগে মেগে নিজের ঘরের দিকে অগ্রসর হলেন। আমি ওনার থেকে কিছু কম যাই নাকি? তাই আমিও একটা ভেঙচি কেটে নিজের ঘরের দিকে চলে গেলাম। নিজের ঘরে ঢুকে নিজে টাসকি খেলাম। এটা ঘর নাকি অন্য কিছু? তার মানে আরমান ভাই ঠিকই বলেছিল, এটা কোনো ঘর নয়, চিড়িয়াখানাই। আমি এতদিন যাবত এই ঘরে থাকতাম ভেবে অবাক লাগছে। কি অবস্থা ঘরের! বই খাতা, বিছানার চাদর, টেডি বিয়ার, কাপড় চোপড় সব এলোমেলো। ধুর, এখন এসবের মধ্যে আমায় ঘুমোতে হবে ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। কি আর করার, লাইট নিভিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়লাম। না জানি কতদিন পর নিজের ঘরে ঘুমোচ্ছি। আহা, শুয়ে শুয়ে নানান চিন্তা করতে করতে এক সময় ধীরে ধীরে চোখের পাতা বন্ধ হয়ে এলো। খুব গভীর ঘুম। এমন সময় হঠাৎই মনে হলো কেউ আমার উপর শ্বাস নিচ্ছে। তার উষ্ণ শ্বাস আমি অনুভব করতে পারছি। কিন্তু আমার ঘরে এখন কে এলো? চোরটোর নয় তো? চোর হতে পারে ভেবে আমি চট করে চোখ খুললাম। অন্ধকারে আমার উপর কারো অস্তিত্ব বুঝতে পেরে আমি ভয়ে চেঁচাতে যাব, এমন সময় ওই লোকটা আমার মুখ চেপে ধরলো। কি করছিস মিতু? চেঁচাচ্ছিস কেন? আরমান ভাইয়ের কণ্ঠস্বর শুনে অবাক হয়ে গেলাম। আরমান ভাই এ ঘরে কি করছেন? উনি তো বলেছিলেন উনি এই ঘরে থাকবেন না। তাহলে আমার ভাবনার মাঝে হঠাৎ করে আরমান ভাই আমার কোলে তুলে নিলেন। ঘটনার আকস্মিকতায় ভয়ে আমি ওনার গলা জড়িয়ে ধরলাম। উনি আমায় নিয়ে ব্যালকনির দিকে এগিয়ে যাচ্ছেন। উনি কি করছেন তার কিছুই বুঝতে পারছি না, তাই আমি বলে উঠলাম, কি করছেন? আমি কথাটা শেষ না করতেই আরমান ভাই বলে উঠলেন, চুপ থাক। আমি চুপ হয়ে গেলাম। বোঝার চেষ্টা করলাম উনি কি করতে চাইছেন। আরমান ভাই আমায় ব্যালকনিতে এনে দাঁড় করিয়ে আমার পেছন থেকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকালেন। আমি ওনার দিকে তাকিয়ে রইলাম। কি হয়েছে ওনার? আজ এত অদ্ভুত বিহেভ কেন করছেন? মাথার মধ্যে হাজারো প্রশ্ন নিয়ে আমিও আকাশের দিকে তাকালাম। কি সুন্দর জ্যোৎস্না রাত আজ, পূর্ণ চাঁদ উঠেছে। তবে আজ এই পূর্ণ চাঁদের থেকে তার পাশে থাকা মেঘ টুকরোর যা ধীরে ধীরে চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। চাঁদের আলো তার উপর পড়ায় সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গেছে। আমার চোখ যেন ওই এক টুকরো মেঘের কাছে আটকে গেল।
হায় কি সুন্দর এই মেঘের টুকরো। আমি যখন পুরোপুরিভাবে ওই মেঘের টুকরো দেখতে মগ্ন, তখনই সামনে একটা হাত নজরে পড়লো, যা ধীরে ধীরে ওই মেঘের টুকরো নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। আমার বুক ধক করে উঠল। এর থেকে সুন্দর দৃশ্য বুঝি হতেই পারে না। হাত ধীরে ধীরে আমার কাছে আসতে লাগলো। আমার হৃদস্পন্দন বাড়তে লাগলো। আমি মেঘটা ছুঁতে পারবো? চোখ মুখে কৌতূহল নিয়ে আমি আরমান ভাইয়ের দিকে তাকালাম। উনি আমার দিকেই তাকিয়ে আছে নেশা ভরা দৃষ্টিতে। আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম। এ কি হচ্ছে আমার? এমন কেন লাগছে? এক অদ্ভুত অনুভূতি যেন আমায় শেষ করে দিচ্ছে। আমি আবার সে হাতের দিকে তাকালাম। আরমান ভাই তার হাত মুষ্টি খুলল। মুঠ খুলতেই আমি যা দেখলাম তাতে আমার মুখের কথা বন্ধ হয়ে গেল। ডায়মন্ড রিং। আমি চোখ বড় বড় করে আরমানের দিকে তাকালাম। আমি ওনার দিকে ঘুরে বলে উঠলাম, এই এই এটা তো অনেক দামি। আপনি এত টাকা কোথায় পেলেন? আমার কাছে তোর থেকে দামি আর কিছুই না। ওনার কথায় আমার চোখ ছলছল করে উঠল, আর তার সাথে এক মুঠো অভিমানও। আমি মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বলে উঠলাম, তাহলে এটা কাল রাতে দেননি কেন? উনি এবার এক হাতে আমার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বললেন, আমাদের বিয়েটা হঠাৎ করে হয়েছে, তুই এসবের জন্য মোটেও প্রস্তুত ছিলি না। আজ যতটা সহজ হতে পেরেছিস কাল সেটা হতে পারিসনি, তাই। আমি চোখ নামিয়ে নিলাম। উনি আমাকে কতটা বোঝেন। ওনার কাছে আসাতে কাল আমার মনে ভয়ের জন্ম হয়েছিল, সে ভয়টা আজ আর নেই। উনি আমায় এতটা কাছে আসাতে আজ শুধু ভালো লাগা অনুভব করছে। শুধু ভালো লাগা না, আমার ভাবনার মাঝেই উনি আমার বাম হাতে এক হাতে রিং ফিঙ্গারে ডায়মন্ড রিংটা পরিয়ে দিয়ে রিংয়ের উপর আলতোভাবে ওনার ঠোঁট ছোঁয়ালেন। ওনার স্পর্শে আমি কেঁপে উঠলাম। আমি কখনো ভাবিনি আমি কোনোদিন ওনাকে এই রূপে দেখব। উনি ঘোর লাগানো চোখে আমার দিকে তাকিয়ে ওনার এক হাতে আমার কোমর জড়িয়ে অন্য হাতে আমার পেছনে চুল আঁকড়ে ধরে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। ওনার স্পর্শে আবেশে আমার চোখ বন্ধ হয়ে এলো। বুকের ধুকপুকানি বাড়তে লাগলো, তার সাথে শ্বাসের ঘনত্ব। ওনাকে কাছে পাওয়ার খুশিতে চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এ জল আনন্দের জল, আমাদের ভালোবাসার পূর্ণতার জল। পরের দিন আরমান ভাইয়ের ধমক খেয়ে ভার্সিটি আসতে হলো। ইতিমধ্যে ভার্সিটির সকলেই জেনে গেছে আরমান ভাইয়ের সাথে আমার বিয়ের ব্যাপারটা। উনি এই ভার্সিটিরই ইংলিশ প্রফেসর। অনেক মেয়ে ওনার উপর লাট্টু। ওরা যেমন আমায় আর আরমান ভাইকে নিয়ে মজা করেছে, তেমনই মনে মনে জ্বলছেও। তা বুঝতে আমার খুব বেশি বেগ পেতে হয়নি। কেন জানি না আমার বেশ ভালোই লাগছে। আমি তাদের জেলাসিটা খুব ভালোভাবে এনজয় করছি। ভার্সিটি আওয়ার শেষ হলে আমি ভার্সিটি থেকে বেরিয়ে আসি। আরমান ভাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি সামনে যেতেই উনি গাড়ির দরজা খুলে দিলেন। গাড়ি তার নিজ গতিতে চলছে। আরমান ভাই এক হাতে গাড়ি চালাচ্ছেন, আর অন্য হাতে আমার এক হাত ধরে রয়েছে। আচ্ছা, একটু অসুস্থ বোধ করছিল, তাই অনেক আগে বাড়ি চলে গেছে। এখন গাড়িতে আমি আর আরমান ভাই। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছি। আজকে যাত্রাটা আমার জীবনের শ্রেষ্ঠ যাত্রা। আমার জীবনের শ্রেষ্ঠ মানুষটা যে আমার হাত ধরে আমার পাশে রয়েছে। আজ সবকিছু যেন অন্যরকম লাগছে। একটা ভালো লাগার শীতল হাওয়া পুরো শিহরিত করে দিচ্ছে। আর এসব অনুভূতি শুধু আরমান ভাইয়ের জন্য। আমি হালকা হেসে আরমান ভাইয়ের দিকে তাকালাম। উনি সামনের দিকে তাকিয়ে মনোযোগ সহকারে ড্রাইভ করছেন। রাতে নিজের ঘরে পড়তে বসেছি। আমি পড়ছি, এটা একটা শোয়াব ছাড়া আর কিছুই না। আমি তো শুধু বইয়ের পাতা উল্টাচ্ছি, আর যেখানে যেখানে উদ্দীপক দেখছি মূল পড়া বাদ দিয়ে সেটাই পড়ে শেষ করছি। ইতিমধ্যে আমি পুরো বইয়ের উদ্দীপক পড়ে শেষ করেছি। এই উদ্দীপক পড়তে আমার বেশ ভালোই লাগে। আরমান ভাই এখন বাসায় নেই, বড় আব্বুর সাথে একটা কাজে বাইরে গেছে। বাড়িতে থাকলে এতক্ষণে না পড়ার জন্য ধমকে ধমকে শেষ করত। এই পর্যায়ে বেঁচে গেছি বাবা। একটা বড়সড় স্বস্তির নিঃশ্বাস ফেলে বইয়ের পাতা উল্টালাম। তখনই বইয়ের মধ্যে থাকা একটা ভাঁজ করা সাদা কাগজে আমার চোখ আটকে গেল। কাগজটা হাতে নিলাম। কিসের কাগজ এটা? আমি কখনো এরকম কাগজ বইয়ের মধ্যে রেখেছি বলে মনে তো হয় না। নিজের কৌতূহল মেটানোর জন্য কাগজের ভাঁজটা খুললাম। তারপর যা চোখে পড়লো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পুরো কাগজ জুড়ে ভালোবাসি শব্দটা ভিড়। এছাড়া আর কিছুই লেখা নেই এই কাগজে। আমি উল্টে পাল্টে দেখেও আর কিছু পেলাম না। কে লিখেছে এটা? আরমান ভাই? না, ওনার লেখা আমি খুব ভালো করেই চিনি। এটা ওনার লেখা নয়।
তাহলে কে লিখেছে? মনের মধ্যে এরকম হাজারো প্রশ্ন জাগলেও তার কোনো উত্তর আমি পেলাম না। এমন সময় বাইরে কারো শব্দ শুনে চমকে উঠলাম। আরমান ভাই আসছেন। উনি যদি এখন আমার হাতে এই কাগজটা দেখে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। ওনার যা রাগ সে রাগে আমায় জ্বলতে হবে। আমি তাড়াতাড়ি কাগজটা ময়লা ঝুড়িতে ফেলে আবার নিজের জায়গায় বসে মুখের উপর বই ধরলাম। আরমান ঘরে ঢুকে আমায় এভাবে বই পড়তে দেখে হালকা হেসে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আমি আর চোখে ওনাকে ওয়াশরুমে যেতে দেখে হাফ ছেড়ে বাঁচলাম। নিজেকে স্বাভাবিক করে নিজের পড়ায় মন দিলাম। আমি আর চোখে ওনাকে ওয়াশরুমে যেতে দেখে হাফ ছেড়ে বাঁচলাম। নিজেকে স্বাভাবিক করে নিজের পড়ায় মন দিলাম। কিছুক্ষণের মধ্যে উনি ওয়াশরুম থেকে বেরিয়ে আমার পাশে এসে বসে নিজেও বই নিয়ে বসলেন। ওনাকে বসতে দেখে আমি আর চোখে ওনার দিকে তাকালাম, কিন্তু দুর্ভাগ্যবশত চোখে চোখ পড়তেই আমি তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম। উনি যে আমার দিকে তাকিয়ে কিছু না বোঝার ভান করে আবার নিজের বইয়ে মুখ গুজলো, এদিকে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, কিন্তু উনি কিছু বলার নামই নিচ্ছে না। নিজের সাথে অনেক দ্বন্দ্ব করে একসময় বলে উঠলাম, আমার আইসক্রিম কোথায়? আমার কথা শুনে উনি আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি কোনো এলিয়ান। আইসক্রিম? ওহো, আমার তো আইসক্রিমের কথা মনেই নেই। ওনার মুখে এরকম কথা শুনে দুঃখে আমার বুক ফেটে যাচ্ছিল, চোখ ছলছল করে উঠল। এজন্য এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো বলে ঠোঁট কামড়ে নিজের কান্না আটকে অন্যদিকে ঘুরে অভিমানী সুরে বলে উঠলাম, হ্যাঁ, এখন তো আমার কথা মনে থাকবেই না, ভালোবাসলে তো মনে থাকতো। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আরমান ভাইয়ের এমন কথায় আমি অনেক কষ্ট পেলাম। এবার আর চোখের পানি আটকে রাখতে পারলাম না। এক হাতে চোখের জল মুছে সামনে তাকাতে ভ্যানিলা আইসক্রিমের একটা বাটি চোখের সামনে ভেসে উঠল। আইসক্রিম দেখে আমি খুশিতে সেটা নিতে যাব, তখনই আরমান আইসক্রিমটা সরিয়ে নিল। আমি অবাক চোখে ওনার দিকে তাকাতেই উনি বলে উঠলেন, চাই এটা? তাহলে নিয়ে দেখা। তাই ওনার কথা শেষ হতে না হতেই আমি ওনার হাতে থাকা আইসক্রিমের দিকে হাত বাড়িয়ে দিলাম, কিন্তু কোনো লাভ হলো না। উনি হাত সরিয়ে দুপা পিছিয়ে গেলেন। এবার আমি বসা থেকে ওনার কাছে যেতেই উনি দূরে সরে গেলেন। দেখুন, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। নাকি? কথাটা বলে উনি অন্যদিকে ছুটতে লাগলেন। আমি ওনার পিছু পিছু নিলাম। পুরো ঘর ছুটেও আমি ওনার ধরা পেলাম না। প্রচন্ড হাঁপিয়ে যাওয়ার কারণে ঘরের মধ্যে থাকা টি টেবিলের উপর বসে পড়লাম। তারপর হঠাৎই মনে হলো আমি বাচ্চাদের মতো ওনার পিছু পিছু কেন ছুটছি। কাল কাল ভার্সিটিতে যাওয়ার পথেও তো আমি আইসক্রিম কিনে খেতে পারি, তবে ওনার আনা আইসক্রিমের ব্যাপারটা আলাদা। মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছি। এমন সময় আমার সামনে এক চামচ আইসক্রিম দেখে অবাক চোখে আরমান ভাইয়ের দিকে তাকালাম। উনি আমার পাশে বসে ভ্রু ভাঁজ করে মৃদু হেসে আমার দিকে তাকিয়ে আছে। ওনার এই ভাঁজ করা চোখের চাহনি আমায় খুন করে দেয়। নিমিষেই সমস্ত রাগ, সমস্ত অভিমান ধুয়ে ফেলে। কি হলো? এইভাবে কি দেখছিস? তাড়াতাড়ি খা, নয়তো আইসক্রিম গলে যাবে। পরে যেন আবার আমার দোষ দিস না। ওনার কথায় আমি হালকা হেসে আইসক্রিম মুখে নিলাম। দিনগুলো এভাবেই কাটছিল। এই কয়দিনে আরমান ভাইয়ের ভালোবাসাটা আরো গভীরভাবে ধরা দিতে লাগলো আমার কাছে, কিন্তু আমার মন আছে অন্যদিকে। এই কয়েকদিন আমি প্রতিদিনই ভালোবাসি লেখায় ভরপুর একটা কাগজ পেয়েছি। কাগজে ভালোবাসি ছাড়া আর কিছুই লেখা থাকে না। প্রথমে ভেবেছিলাম কেউ আমার সাথে মজা করছে, কিন্তু না। আমার বন্ধু বান্ধব, আমার চেনা পরিচিত অনেকের হাতের লেখার সাথেই আমি এই লেখার মিল খোঁজার চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। কারো হাতেই লেখাটা মিলছে না এই লেখার সাথে। প্রথমে অনেক বিরক্ত বোধ করলেও এখন ওই ব্যক্তির প্রতি আমার কৌতূহল বাড়তে লাগলো যে আমায় এই অদ্ভুত ধরনের চিঠি প্রতিদিন লিখছে কেন। এখন যেন এই চিঠির অভ্যাস হয়ে গেছে আমার। কোনো একদিন যদি চিঠিটা না পাই তাহলে মন কেমন অস্থির হয়ে ওঠে। অস্থিরতার সাথে প্রত্যেকটা বইয়ে চিঠি খোঁজা শুরু করি, আর যখন চিঠিটা পাই তখন যেন আমার দেহে প্রাণ ফিরে আসে। নিজের অজান্তেই এক অন্যরকম অনুভূতি ঘিরে ফেলেছে এই চিঠি আমার। এই চিঠি সম্পর্কে এখন পর্যন্ত আরমান ভাইকে জানানোর সাহস হয়ে ওঠেনি। সবসময় বিষয়টাকে এড়িয়ে যেতে চাইলেও মনে মনে আমি সেই অচেনা লোকটাকে খুঁজতে লাগলাম। জানি না কোনোদিন সফল হব কিনা। আজ ভার্সিটির দ্বিতীয় পিরিয়ডে ক্লাস শেষ হতেই আমি আমার ব্যাগ একটা বেঞ্চের উপর রেখে ওয়াশরুমে গেলাম। চোখে মুখে হালকা পানির ঝাপটা দিয়ে বের হতেই দেখি আমার সামনে সোহান ভাই দাঁড়িয়ে আছে। আমায় দেখে সোহান ভাই থতমত খেলেন। সোহান ভাই এবার লাস্ট ইয়ারের স্টুডেন্ট, আমার সিনিয়র। শুনেছি উনি ছাত্রলীগের সদস্য। রাজনীতি আমার মোটেও পছন্দ নয়,
যার কারণে ওনার সাথে আমার ততটা কথাবার্তাও হতো না। এমনকি যথাসম্ভব আমি সিনিয়রদের এড়িয়ে চলতাম। কিন্তু হঠাৎ করে এভাবে সোহান ভাইকে সামনে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওনার হাতে আমার একটা বই, যেটা উনি ব্যাগের ভেতর রাখতে যাচ্ছিলেন, যেটা দেখা আমার বুঝতে বাকি রইল না যে এতদিন ওই অদ্ভুত চিঠি আমায় কে দিত। ভার্সিটির পেছনে একটা পুকুরের ধারে আমি বসে আছি, আমার পাশেই সোহান ভাই বসে আছেন। দুজনের দৃষ্টি পুকুরের টলমল করা পানির দিকে। দুজনের মধ্যে এক নীরবতা কাজ করছে। সেই নীরবতা ভেঙে আমি বলে উঠলাম, আপনি নিশ্চয়ই জানেন আমি বিবাহিত। সোহান ভাই দৃষ্টি স্থির রেখেই ছোট করে বলে উঠলেন, তারপরেও এরকম চিঠি দেওয়ার মানে কি? একটা বিবাহিত মেয়েকে এই ধরনের চিঠি দেওয়ার কি অপরাধ নয়? অপরাধ। তোমার প্রতি আমার অনুভূতিটাও এক প্রকার অপরাধ, আর সেই অপরাধকে স্বীকৃতি দেওয়া এক প্রকারের অপরাধ। আর আমি সেই অপরাধটাই দিনের পর দিন করে গিয়েছি। আসলে ভালোবাসা তো অপরাধ শব্দটার মানে বুঝি না, তাই না? ওনার এমন কথা শুনে আমি ওনার দিকে ফেল দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মানে? মানেটা খুব কঠিন মিতু, খুব কঠিন অপরাধ যে করে ফেলছি আমি। ভার্সিটিতে যেদিন প্রথমবার তোমায় দেখেছিলাম সেদিনেই তোমায় ভালোবেসে ফেলেছি। বলতে পারো লাভ অ্যাট ফার্স্ট সাইট। সেদিনে অপরাধ করে ফেলছিলাম আমি। সেদিনের পর থেকে তোমায় লুকিয়ে লুকিয়ে দেখাটাও এক ধরনের অপরাধ ছিল। আমি যতবার তোমায় দেখতাম ততবারে তোমার প্রতি আমার অনুভূতিটাও আরো দৃঢ় হতো। আমি চাইতাম তোমায় আমার মনের কথাটা জানাতে, আমি চাইতাম তোমায় জানাতে আসলে আমি তোমায় কতটা ভালোবাসি। কিন্তু ভয় হতো যদি ফিরিয়ে দাও, তোমার ফিরিয়ে দেওয়াটা যে আমি সইতে পারতাম না। তাই তো তোমায় কখনো বলতে পারিনি। আর সেই বলতে না পারাটাই আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল। একদিন হঠাৎই জানতে পারি তোমার আর আরমান স্যারের বিয়ে হয়ে গেছে। তুমি বিশ্বাস করো মিতু, সেদিনেই মনে বয়েছিল আমার বুক থেকে কেউ হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিয়ে গিয়েছে। তোমাকে হারানোর কষ্ট, নিজের অনুভূতির কথা তোমায় না বলতে পারার কষ্টটা আমায় তিলে তিলে মারছিল। নিজেকে ঘরবন্দি করে ফেলছিলাম। সবকিছু কেমন যেন অসহ্য অসহ্য লাগতো আমার কাছে। আমার অনুভূতিগুলো বাঁচতে দিচ্ছিলাম না। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম, তুমি আমার হওনি তো কি হয়েছে, তোমাকে নিজের ভালোবাসার কথা তো জানাতেই পারি। যদি মন একটু হালকা, যদি এই কষ্ট থেকে আমি একটু রেহাই পাই। তাই নিজেকে তোমার আড়াল করে প্রতিদিনই তোমায় একটা চিঠি লিখতাম, যার প্রত্যেকটা শব্দ আমার অনুভূতি দ্বারা গঠিত। তবে এই শব্দগুলোই দাম হয়তো তোমার কাছে নেই, তাই না? তোমার কাছে তো এখন ভালোবাসার মানুষ রয়েছে। ক্ষমা করবে আমায় এসব চিঠি লিখে তোমার বিব্রত করার জন্য। ভালো থেকো। কথাটা বলেই উনি উঠে চলে গেলেন। একটা বারও আমার দিকে ফিরে তাকালেন না। আমি ওনার যাওয়ার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছি। কাউকে বুঝি এতটা নিঃস্বার্থভাবে ভালোবাসা যায়? ওনার বলা প্রত্যেকটা কথা যেন বুকে এসে বিঁধছে। কতটা ভালোবাসেন উনি আমায়। রাতে পড়তে বসে যখন বইয়ের ভেতর আজও সোহানের দেওয়া চিঠিটা পেলাম, তখন নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলে। চিঠিটা বুকে জড়িয়ে ধরতেই যেন এক শীতল হাওয়া আমার পুরো শরীরে শিহরিত হলো। আমি সবসময় সোহানকে এড়িয়ে চলার চেষ্টা করতাম। বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করলাম আমি বিবাহিত, কিন্তু কোনো লাভ হলো না। যতবারই ভাবি তার দিকে আর তাকাবো না, ততবারই আমার দৃষ্টি তার দিকেই চলে যায়। সোহানের দৃষ্টিতে এক ধরনের মোহ আছে, যা থেকে আমি নিজেকে আড়াল করতেই পারি না। একসময় তার কাছে ধরা দিলাম, আমাদের কথা বলা শুরু হলো। আরমান ভাই ক্লাসে থাকলে আমরা একে অপরের সাথে দেখা করতাম। ধীরে ধীরে আমি ওর প্রতি এক ধরনের টান অনুভব করলাম। তার কথা বলা, তার হাসি সবটাই মনোমুগ্ধকর। আমি ভালোবেসে ফেললাম তাকে। আমাদের মাঝে দূরত্বটা কমতে লাগলো। সবার চোখ এড়িয়ে আমরা একে অপরের সম্পর্কটাকে এগিয়ে নিতে যেতে লাগলাম। অন্যদিকে আরমানের সাথে আমার সম্পর্কটা ধীরে ধীরে ফ্যাকাশে হতে লাগলো। আগে যেখানে আরমান ভাইকে স্পর্শ করলে মনের ভেতরে একটা ভালো লাগা কাজ করতো, আজ সেখানে আরমান ভাইয়ের স্পর্শ আমার কাছে অসহ্য মনে হতে লাগলো। সবসময় তাকে এড়িয়ে চলতে লাগলাম। এখন আরমান ভাইয়ের ভালোবাসা, কেয়ারিং, এগুলো আমার কাছে চোখ দেখানো আদিক্ষেতা ছাড়া আর কিছুই মনে হয় না। আমি এক পর্যায়ে আরমানের কাছ থেকে দূরে সরতে লাগলাম। আজ রাতের ডিনার করে ঘরে ঢুকে আরমান ভাইকে না দেখতে পেয়ে এদিক ওদিক তাকাতেই দেখি উনি বারান্দায় দাঁড়িয়ে আছেন। আমি অতটা গুরুত্ব না দিয়ে শুতে যাব, তখনই আরমান ভাই আমায় ডেকে উঠলেন। মিতু, একটু আসবি এদিকে। আমি কোনো কথা না বলে ওনার পাশে গিয়ে দাঁড়ালাম। ওনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই উনি বলে উঠলেন, আমার ভালোবাসায় কি কোনো খামতি আছে মিতু?
ওনার এমন কথা আমার বুকটা ধক করে উঠল। উনি এইভাবে কেন বলছেন? সোহানের ব্যাপারে কিছু জেনে গেলেন না তো? আমার ভাবনার মাঝে উনি আমার দিকে তাকালেন। উনি চোখ ছলছল করছিল। আমি অবাক চোখে ওনার দিকে তাকাতেই উনি বলে উঠলেন, আমি হয়তো তোকে ততটা ভালোবাসতে পারিনি যতটা ভালোবাসা তোর প্রয়োজন, তাই না? আমি বুঝতে পারছি না আমি কি বলবো। হঠাৎ উনি এসব কথা কেন বলছেন? উনি কি আমায় সন্দেহ করছেন? আমার ভয় হতে লাগলো। আমি সোহানের বিষয়টা কোনো মতেই বাড়ির কাউকে জানাতে চাই না। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। ভয়ের চোটে কপাল বেয়ে ঘাম ঝরছে, মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না। এমন সময় আরমান ভাই আকাশের দিকে তাকিয়ে বলে উঠলেন, তুই শুতে যা মিতু। আমি কোনো কথা ছাড়াই ওখান থেকে চলে এলাম। আরমান ভাই যদি সোহানের ব্যাপারটা জানতে পারে তাহলে তো আমায় মেরেই ফেলবে। না না, কিছু একটা করতে হবে, আর সেটা খুব শীঘ্রই। আমি পরের দিনই সোহানের সাথে দেখা করে আরমান ভাইয়ের ব্যাপারে জানাই। সোহান কিছুটা চিন্তিত হলেও পরে আমায় তার সাথে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। সোহানের এই কথা শুনে আমি হকচকিয়ে যাই। পালিয়ে যাব? হ্যাঁ, পালিয়ে যাব। তাছাড়া আর কোনো পথই তো নেই। সোহান আর আমার সম্পর্ক বাড়ির কেউ মেনে নিবে না, তাই আমাদের জন্য পালিয়ে যাওয়াটাই বেটার হবে। আমি সোহানকে ছাড়া বাঁচব না। তাকে এক মুহূর্তের জন্য আমি হারাতে চাচ্ছি না। তাই আর তার প্রস্তাবে রাজি হলাম। আমরা আজই পালাবো। বাড়ির সকলের চোখ এড়িয়ে, আরমানের চোখ এড়িয়ে আমি আজই পালাবো সোহানের সাথে। ভার্সিটি থেকে বাড়ি ফিরে আমি সকলের সাথে নর্মালি কথা বলতে লাগলাম, কিন্তু মনে মনে সোহানের সাথে নতুন জীবন শুরু করার স্বপ্ন বুনতে লাগলাম। রাতে আরমান ভাই পড়ার টেবিলে বই নিয়ে বসলে আমি ওনার জন্য কফি বানিয়ে নিয়ে আসি। কফিতে 2 মুঠো ঘুমের ওষুধ মিশিয়েছি, যাতে করে আজ সারা রাত তার ঘুম না ভাঙে। আরমানের কফি খাওয়া শেষ হওয়ার কিছুক্ষণ পরে ওষুধ কাজ করা শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই আরমান ভাই ঘুমের দেশে পাড়ি দিলেন। আমি মধ্যরাত হওয়ার অপেক্ষা করতে লাগলাম, আর মনে মনে হাজার কল্পনা বুনতে লাগলাম। আমাদের নতুন জীবন কেমন হবে তা নিয়ে রঙিন স্বপ্ন দেখতে লাগলাম। রাত অনেক হয়েছে, ঘর থেকে বেরিয়ে বুঝলাম বাড়ির সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। আমি তাড়াতাড়ি ঘরে এসে কাপড় চোপড় ব্যাগে ভরে কিছু প্রয়োজনীয় টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর কোনোদিনও এই বাড়িতে আসা হবে না। বাড়ির সকলে এখন থেকে ঘৃণা করবে আমায়। বাড়ি থেকে একটু দূরে 3 রাস্তার মোড়ে সোহান আমার জন্য অপেক্ষা করার কথা ছিল। আমি সেদিকে যেতেই দেখি সোহান দাঁড়িয়ে আছে। তাকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আজ থেকে এই ছেলেটার সাথেই আমার নতুন জীবন শুরু হতে চলেছে। আমি গিয়ে সোহানের সামনে দাঁড়াতেই সোহান আমায় জড়িয়ে ধরলো। তার হুট করে এইভাবে জড়িয়ে ধরাতে আমার বেশ অস্বস্তি হতে লাগলো, কিন্তু মুখে কিছুই বললাম না। ও আমায় জড়িয়ে ধরা অবস্থাতেই সামনে থেকে একজন তাকে ডেকে উঠল। ডাক শুনতেই সোহান আমায় ছেড়ে সেদিকে চলে গেল। ওই সময় আমি খেয়াল করলাম সোহান একা আসেনি, তার সাথে তার বন্ধুরাও এসেছে। সাথে একটা গাড়িও আছে, গাড়ি কিছুটা দূরে দাঁড় করানো। তার সামনে দাঁড়িয়ে সোহান তার 2 বন্ধুর সাথে কথা বলছে, আর একজন ছেলে গাড়ি ড্রাইভিং সিটে বসে আছে। যারা সোহানের সাথে গল্প করছে তারা বারবার আমার দিকে আর চোখে তাকাচ্ছে। আমার বুকটা ধক করে উঠল। কথা মেয়েরা প্রায় তাদের সামনে থাকা বিপদের টের অনেক আগেই পেয়ে যায়। এই মুহূর্তে আমার মাঝেও এরকম একটা অনুভূতি কাজ করছে। বারবার মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে যাচ্ছে। বাড়ি থেকে পালিয়ে আসার সময় একবারের জন্য ভাবিনি এটা ভুল করছি কি ঠিক, কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে খুব বড় ভুল হয়েছে আমার। এখানে আসাটা মোটেও ঠিক হয়নি। আমার ভাবনার মাঝেই সোহান তাদের সাথে গল্প শেষ করে আমার কাছে এলো। আমার এক হাত ধরে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো, কিন্তু আমি থমকে গেলাম। আমার এমন কথায় সোহান অবাক চোখে আমার দিকে তাকাতেই আমি নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলে উঠলাম, না সোহান, আমি যেতে পারবো না। আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাব। আমার কথায় সোহান হতবাক হয়ে বলে উঠল, কি বলছো কি মিতু? এত দূর অবধি এসো আমরা পিছিয়ে যাব? তুমি কি আমায় ভালোবাসো না? বাসি, কিন্তু আমায় ক্ষমা করো সোহান, আমি তোমার সাথে যেতে পারবো না। আমায় বাড়ি যেতে দাও প্লিজ। বলেই সোহানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে পেছন দিকে হাঁটা ধরলাম। সোহানের চোখে আমার প্রতি যে ভালোবাসা দেখে আমি তার সাথে পালিয়ে যেতেও রাজি হয়েছি, নিজের পরিবার ছাড়তেও রাজি হয়েছি, সে ভালোবাসা আমি আজ তার চোখে দেখতে পাচ্ছি না। এ চোখে যেন অন্য কিছু বলছে। এ চোখে কে বিশ্বাস করা যায় না। এ চোখে ভয়ঙ্কর কিছু ধরা দিচ্ছে, অনেক ভয়ঙ্কর কিছু। আমি এক প্রকার সোহানের থেকে পালানোর জন্যই জোরে জোরে হাঁটছি। এমন সময় হঠাৎ করে কেউ একজন পেছন থেকে আমার চুলের মুঠি শক্ত করে ধরলো। আমি ব্যথায় কুকিয়ে উঠে পেছনে ফিরতেই দেখি সোহান আমার চুল ধরে রয়েছে। আজ সোহানকে অনেক ভয়ঙ্কর লাগছে। এই সোহান সেই সোহান নয় যাকে আমি ভালোবেসেছিলাম। এই অচেনা একজন কেউ, একে আমি চিনি না। সোহান আরো শক্ত করে আমার চুল আঁকড়ে ধরতেই আমি ব্যথায় কুকড়ে উঠলাম।
কথাটা বলে আমার চুলের মুঠি ধরে আমার গাড়ির দিকে টেনে নিয়ে যেতে লাগলো। সোহান, কি করছো এসব? ছাড়ো আমায় প্লিজ। আমি কাঁদতে কাঁদতে তার হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও পারলাম না। এরই মাঝে তার দুই বন্ধু এসে ধর ধর, একজন আমার হাত ধরে আর একজন আমার দুই পা তুলে ধরলো। সোহান এক হাতে আমার মুখ চেপে ধরলো। আমি তাদের থেকে বাঁচার জন্য ছটফট করতে লাগলাম। জোরে জোরে চেঁচানোর চেষ্টা করছি, কিন্তু মুখ দিয়ে শুধু গোঙানোই বেরোচ্ছে। এই মুহূর্তে আমার আরমান ভাইয়ের কথা খুব মনে পড়ছে। হায়, উনি কি আমায় বাঁচাতে আসবেন না? যদিও জানি আমার আকাঙ্ক্ষিত অত্যন্ত অন্যায়, কারণ আমি নিজ হাতেই ওনাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছি। উনি এখন আরামে ঘুমোচ্ছেন। সোয়ানরা সবাই মিলে আমায় জোর করে গাড়ির ভেতর ঢোকালো। সোয়ান সাথে সাথে আমার মুখে টেপ মেরে দিল আর হাত দড়ি দিয়ে পেছনে বেঁধে ফেললো। আমার এক পাশে সোহান, অন্য পাশে তার আরেক বন্ধু বসলো। তার আরেক বন্ধু সামনের সিটে গিয়ে বসে পড়লো। তারা বসতেই গাড়ি চলতে লাগলো। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করেই চলেছি, জোরে জোরে চিৎকারও করছি, শুধু গোঙানোই বেরোচ্ছে। কথাটা শুনেই আমার পাশে থাকা ছেলেটা একটা বিশ্রী হাসি দিয়ে আমার আপত্তিকর জায়গায় বিভিন্নভাবে হাত দিতে লাগলো। পুরো শরীর ঘেন্নায় রিরি করে উঠলো, চোখ দিয়ে অঝরে জল গড়াচ্ছে। ফ্লোরের উপর এলোমেলো হয়ে পড়ে রয়েছি আমি। আজ 3 দিন হলো সোহান আমায় তার ফার্ম হাউসে নিয়ে এসে অমানসিক নির্যাতন করছে। পানি, পানি। সোহানের কথার মাঝে আরেকজন এসে ফ্লোরে পড়ে থাকা আমার হাত পা দিয়ে চেপে ধরলো। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। 3 দিন যাবৎ ক্ষুধার্ত তৃষ্ণার্ত থাকার কারণে সোয়ান একাধারে থাপ্পড়গুলো সহ্য করতে পারলাম না। চারদিক ঝাপসা হয়ে এলো। শরীরে সকল অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে। শুধু আমার ব্রেন আমার জানান দিচ্ছে আজই আমার শেষ দিন। ধীরে ধীরে সোহানের মারের আঘাতগুলো কেমন মিয়ে এলো। তারপর সবকিছু চুপ, সবকিছু অন্ধকার। হায়, এই নীরবতাটাও কতটা যন্ত্রণাদায়ক। তারপর হঠাৎই মাথায় খুব জোরে একটা কিছুর আঘাত অনুভব করলাম, কিন্তু না, আমার চিৎকার করার শক্তি ছিল আর না ছটফট করার। নিস্তেজ হয়ে পড়ে রইলাম ওখানে, আর কিছুই মনে নেই। কিন্তু হঠাৎই আবার মনে হলো আমি উপর থেকে পড়ে কোথাও একটা আছাড় খেলাম। মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে। মৃদু মৃদু চোখ খুলে চারিদিকে তাকাতে ঝাপসাভাবে সবকিছু আমার সামনে উপস্থিত হলো। ইতিমধ্যে আমার চারপাশে প্রচুর লোক জড়ো হয়েছে। তাদের স্পষ্টভাবে দেখার ক্ষমতা আমার নেই। এরই মাঝে আমার নজর গেল একটা মহিলার উপর, যে দৌড়ে এসে নিজের গায়ের ওড়না খুলে আমার গায়ে জড়িয়ে ধরলো। বুঝলাম আমি পুরোই উলঙ্গ, কিন্তু নিজের লজ্জাস্থান ঢাকার মতো ক্ষমতাও আমার নেই। জ্ঞানহীন উলঙ্গ আমি পড়ে রইলাম মাঝ রাস্তায়। তারপর তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন চারদিকে সবকিছুই কেমন যেন অপরিচিত মনে হলো। এক মুহূর্তের জন্য যেন আমার স্মৃতি লোপ হয়ে গেছে। ভালোভাবে চারদিকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর আমি বুঝলাম আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার হাতে স্যালাইন চলছে, আমার হাতে স্যালাইন আর মুখে অক্সিজেন মাস্ক লাগানো। কিন্তু আমি হাসপাতালে কেন? এটার উত্তর খুঁজতে গিয়ে ধীরে ধীরে আমার ওই নরকীয় দিনগুলোর কথা মনে পড়ে গেল। মনে পড়লো সোহানের ঘৃণ্য রূপের কথা। আমার ভয় বাড়তে লাগলো। ওই দিনগুলোতে সহ্য করা ওই অসহ্য মুহূর্তগুলো চোখের সামনে ভাসতে লাগলো। যাকে ভালোবেসেছিলাম তার দেওয়া ধোকার কথা মনে পড়লো। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করলাম। দম বন্ধ হয়ে আসছে। ধীরে ধীরে শ্বাস নেওয়াটা কঠিন হয়ে দাঁড়ালো। যত জোরে সম্ভব শ্বাস নেওয়ার চেষ্টা করছি, কিন্তু শ্বাস যেন আমার আটকে গেছে। এক চিলতে অক্সিজেনের জন্য আমি পাগল হয়ে গেলাম। কেউ তো আমায় একটু শ্বাস দাও, আমি মরে যাচ্ছি। এই মৃত্যু যন্ত্রণা যে অনেক কঠিন, আমার যে যন্ত্রণা সহ্য হচ্ছে না। কেউ তো এই যন্ত্রণা থেকে আমায় মুক্ত করো, কেউ তো মুক্ত করো আমায়। এরই মাঝে একটা মেয়েলি কণ্ঠ শুনতে পেলাম। মেয়েটা ডক্টর ডক্টর বলে চেঁচাচ্ছে। তার ডাক এক সাদা পোশাকধারী লোক দৌড়ে এলো, কিন্তু তাকে দেখার আগে আমি সবকিছু অন্ধকার দেখতে লাগলাম। আর ধীরে ধীরে আমি আবার অনুভব শক্তি হারালাম। প্রায় 1 মাস আইসিইউতে থাকার পর আজ আমায় বাসায় নিয়ে আসা হলো। 3 দিন অমানবিক নির্যাতন, ক্ষুধা, তৃষ্ণার ফলে আমার নার্ভ কাজ করা বন্ধ করে দিয়েছিল, যার ফলে তারা ভেবেছিল আমি মরে গিয়েছি। তারপরও পুরোপুরি শিওর হওয়ার কারণেই তারা আমার মাথায় রড দিয়ে আঘাত করে। এত কিছু হওয়ার পরেও আমি বেঁচে আছি, এটা আমার দুর্ভাগ্য।
এলাকার লোকেরা মুখের উপর ছিছি করছে। বাড়ির লোকেরা আমায় হসপিটাল থেকে বাড়ি আনতে চাইছিল না। বাবা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মা ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো বাবার ভয়ে কিছু বলতে পারছে না। বড় মা বড় বাবা আমায় সরাসরি অস্বীকার করেছে। আমার মতো কলঙ্কিনীকে তারা বাড়িতে তুলবে না। সবাই ঘৃণা দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে। তাকানোরই কথা, দোষটা তো আমারই ছিল। আমি যদি সবাইকে এভাবে ঠকিয়ে না পালিয়ে যেতাম, তাহলে এসব কিছুই হতো না। এখন নিজের উপরেই ঘেন্না হচ্ছে নিজের। বারবার মনে হচ্ছে কেন বাঁচলাম আমি। আপনজনদের চোখে এত ঘৃণা যে সহ্য হচ্ছে না আমার। সবাই যখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক সেই সময় আরমান ভাই আমার পাশে এসে আমার হাত ধরেছে। আমি ভাবতে পারিনি উনি এমন কিছু করবেন। সবার বিরুদ্ধে গিয়ে আমায় বাড়ি নিয়ে এসেছে। তার ভাষ্য মতে ভুল মানুষেরই হয়। আমিও একটা ভুল করে ফেলেছি। তার জন্য আমার এত বড় শাস্তি কখনোই দিবেন না। অসময়ে নিজের স্ত্রীর হাত উনি কখনোই ছাড়বেন না। ওনাকে আমার পক্ষে লড়তে দেখে নিজের জন্য ঘেন্নাটা আরো বেশি বেড়ে গেল। আমি কাকে ঠকালাম? মানুষ কি করে কাউকে এতটা ভালোবাসতে পারে? যে ভালোবাসার মানুষটার এত বড় ভুল সে এত সহজেই ক্ষমা করে দিল। যেখানে বাড়িতে আসা অব্দি এখন পর্যন্ত বাড়ির লোকেরা আমায় এক নজর দেখতে পর্যন্ত এলো না, সেখানে আরমান ভাই সে তখন থেকে আমার যত্ন করেই চলেছে। আমি সবসময়ের মতো খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানো, ক্ষতস্থান পরিষ্কার করে মলম লাগিয়ে থেকে শুরু করে সবকিছু। আমি মানুষটাকে ঠকিয়েছি। আমার কি সত্যি বাঁচার কোনো অধিকার আছে? না, নেই তো। এমন একটা মানুষের ভালোবাসায় আঘাত করেছি আমি। আমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই। কোনো অধিকার নেই আমার। রাতে আরমান আমার পাশে ঘুমিয়ে পড়লো, কিন্তু একটু পর পর উঠে দেখতে লাগলো আমার কিছু চাই কিনা। আমি ঘুমের ভান করে পড়ে রইলাম। আরমান যখন গভীর ঘুমে ডুবে গেল, তখনই আমি শোয়া থেকে উঠে বসলাম। আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না। আরমান খুব সহজে আমায় ক্ষমা করে দিলেও আমি নিজে কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না এমন একটা লোককে ঠকানোর জন্য। আমি তাড়াতাড়ি ড্রয়ের দিকে এগিয়ে গেলাম। ড্রয়ার খুলে একটা ওষুধের কৌটা বের করলাম। এটাই সেই ঘুমের ওষুধ যেটা আমি আরমানকে দিয়েছিলাম। আর আজ এটাই আমার জীবনের সুতো কাটার অস্ত্র। কৌটা খুলে সবগুলো ওষুধ বের করে মুখে পুরতে যাব, এমন সময় কেউ একজন আমার হাত চেপে ধরে। আরমান ভাইয়ের দিকে তাকানোর আগেই উনি সজোরে আমার গালে একটা থাপ্পড় বসালেন। আমি গালে হাত দিয়ে চুপচাপ চোখের পানি ঝরাতে লাগলাম। আরমান আমার হাত থেকে ঘুমের ওষুধগুলো ফেলে দিয়ে আমার দু বাহু শক্ত করে চেপে ধরে বলে উঠলেন, কি করতে যাচ্ছিলি এটা? পাগল হয়ে গেছিস তুই? আমার কাছে আর কোনো রাস্তা নেই আরমান ভাই। আমি যে খুব বড় ভুল করে ফেলেছি, সেটার মাসুল তো আমায় দিতেই হবে। হ্যাঁ, ভুল করেছিস তুই। অনেক বড় ভুল করেছিস। বাড়ির প্রত্যেকটা মানুষকে ঠকিয়েছিস তুই। যারা তোকে ভালোবাসতো, বিশ্বাস করত, তাদের বিশ্বাস নিয়ে খেলেছিস তুই। কিন্তু এখন যেটা তুই করতে যাচ্ছিলি, সেটা আরো বড় ভুল হয়ে যেত মিতু। তোর একটা ভুল তোর মা বাবাকে ভেঙে দিয়েছে। আর একটা ভুল করে তুই তাদের প্রতি এত অন্যায়টা করিস না। ওরা বাঁচতে পারবে না। আজ ওরা তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু একদিন না একদিন ঠিক তোকে ক্ষমা করে দেবে ওরা। আর আপনি, আমি যে আপনার সাথে এত বড় অন্যায় করেছি, ক্ষমার অযোগ্য। আমার কথায় আরমান আমার বাহু থেকে হাত সরিয়ে নিল। এক অনুভূতি শূন্য দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, তুই আমার ভালোবাসাকে অপমান করেছিস মিতু। আমি জানি না আমি কখনো তোকে ক্ষমা করতে পারবো কিনা, তবে তোর বিপদে সবসময় তোর পাশে থাকবো। কখনো তোর হাত ছাড়বো আমি, সেই ক্ষমতা আমার নেই। বলে একটা তাচ্ছিল্যের হাসি হেসে উনি ব্যালকনিতে চলে গেলেন। আর আমি ওখানেই হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কাঁদতে লাগলাম। নিজের করা ভুলের জন্য পস্তাতে লাগলাম। আজ একটা পুরো রাত আমাদের নির্ঘুম কেটে গেল। হয়তো এরকম আরো অনেক রাত আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। সোহান আর তার বন্ধুদের নামে ধর্ষণের কেস করা হয়েছে। আরমান ভাই এই কেসটা করেছেন। উনি চেয়েছিলেন সোহানরা শাস্তি পাক, কিন্তু কেসটা কোর্টে ওঠার আগেই ক্লোজ হয়ে গেছে। আমার চরিত্র খারাপ। আমি নিজেই সোহানের পেছনে পড়ে থাকতাম। আমি আর আরমানের সাথে বিয়ের পর আমি সোহানের সাথে পালিয়ে যাওয়ার জন্যই সোহানকে ফোর্স করি। এতে সোহান রাজি না হয়ে আমি ধর্ষণের নাটক করি। এরকম ফাইল করে কেস ক্লোজ করে দেওয়া হয়েছে। কিন্তু আরমান ভাই থেমে নেই। সোহানের শাস্তির জন্য আরো অন্যান্য উপায় প্রয়োগ করেছেন। দিন শেষে যখন উনি ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন, তখন আমার সেবা করতে ওনার সব সময় শেষ হয়। উনি এই কয়েকদিনে আমার একটু বেশি কেয়ার করেছেন। আমি পুরোপুরি সুস্থ হওয়ার পরেও আমার খাওয়া দাওয়া, ওষুধ সবকিছুর দিকে ওনার কড়া নজর। আমি তার কারণ কিছুতেই খুঁজে পাচ্ছি না। সারাদিন ঘর থেকে বেরোই না। আমার ঘরে তার আরমান ছাড়া কেউ খাবারও নিয়ে আসে না।
সারাদিন না খেয়ে থাকলেও কোনো খোঁজ খবরও নেয় না কেউ, যেটা আমাকে ভেতর থেকে আরো বেশি খুবলে খুবলে খায়। কিন্তু এটা তো আমি ডিজার্ভ করি। আমি কি করে এদের কাছে অন্য কিছু অ্যাকসেপ্ট করতে পারি? এটা যে আমারই কর্মফল। প্রায় 1 মাস ধরে আমি ঘর থেকে বের হইনি। আজ প্রথমবার বের হচ্ছি, তাও শুধু ঘর থেকে নয়, বাড়ি থেকে। হাসপাতাল যাচ্ছি আমার কিছু সন্দেহ দূর করার জন্য। হাসপাতাল থেকে ফেরার কিছুদিন পর থেকে আমার বমি হতো, মাথা ঘুরতো, যেটাকে আমি আমার অসুস্থতা বলে মেনে নিয়েছিলাম। তাই পিরিয়ড মিস হওয়াটাও আমার অসুস্থতার কারণ ভেবেছিলাম। কিন্তু দ্বিতীয়বার যখন পিরিয়ড মিস করলাম, তখন আমার সন্দেহ হলো। নিজের সন্দেহ দূর করার জন্যই আজ বাড়ির বাইরে এলাম। রাস্তায় অনেকেই আমাকে দেখে মুখ বিকৃত করেছে। আমি সেগুলো যথাসাধ্য এড়িয়ে হাসপাতালে এলাম। ডাক্তার কিছু টেস্ট করতে দিলেন। আমি টেস্টগুলো করে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাই। কিন্তু সেখানে ডাক্তারের কাছে যেটা জানতে পারলাম, তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি মা হতে চলেছি। আমার সন্তানের বয়স 9 সপ্তাহ। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। কি করব না করব মাথায় কিছুই ধরছে না। আমার প্রেগনেন্সির বয়স 2 মাস। তাহলে আমি যখন আইসিইউতে ছিলাম, তখন কেন ডাক্তাররা সেটা ধরতে পারেনি? আমার আরমান ভাইয়ের কথা মনে পড়লো। তার মানে উনি সব জানতেন। আমি নিশ্চিত উনি এই ব্যাপারে জানেন। আর এই জন্যই উনি আমার প্রতি আরো এক্সট্রা কেয়ারফুল ছিলেন। আমি হাসপাতালে একটা বেঞ্চে বসে পড়লাম। আমি এমন একটা হতভাগী যে কিনা তার সন্তানের পিতাকে সেটাও জানি না। আমার চিৎকার করে কাঁদার ইচ্ছে হচ্ছে। চিৎকার করে পুরো পৃথিবীর মানুষকে বলতে ইচ্ছে করছে, দেখো, আমি সেই হতভাগী যে তার সন্তানের পিতাকে তাও জানে না। আমি সে হতভাগী। পুরো ঘর অন্ধকার। জানলার পাশে দাঁড়িয়ে আনমনে আকাশ দেখছি। আকাশের ছোট্ট চাঁদ দৃশ্যমান, আর তার আশেপাশে ঘুরে বেড়ানো ছোট ছোট মেঘের টুকরো। আমি আমার হাতের আঙ্গুলে থাকা আরমানের দেওয়া সেই রিংটার দিকে তাকালাম। আরমান কেন মেনে নিলেন আমায়? আমার পরিবারের সবার মতো যদি উনিও আমায় তার জীবন থেকে দূরে সরিয়ে দিতেন, তাহলে হয়তো আমার করা ভুলের জন্য কোনো আফসোস আমার হতো না। কিন্তু উনি মেনে নেওয়ার পর বারবার মনে হচ্ছে আমি মরে কেন গেলাম না। আমার করা যেন এর থেকে বড় শাস্তি আর কিছুই হয় না। আমি আমার জীবন নিজ হাতে নষ্ট করেছি। জীবন কোথা থেকে কোথায় চলে এলো। একটা ভুল জীবনের সব পাতা এলোমেলো করে দিল। এখন শুধু বুক ফেটে হাহাকার বেরোচ্ছে। আমি আশেপাশে সবকিছু ভুলে গেলাম। ভেতর থেকে বের হওয়া হাহাকারটাকে প্রশ্রয় দিলাম। জানলার পাশে দাঁড়িয়ে কাঁদতে লাগলাম। জোরে জোরে কাঁদতে লাগলাম। ভেতরে ক্ষোভগুলো চোখের জল দ্বারা ভাসিয়ে দিতে লাগলাম। এমন সময় ঘরের দরজা খোলার শব্দ পেলাম। আরমান আসছে। আমি তাড়াতাড়ি চোখের জল মুছে ওখানে দাঁড়িয়ে রইলাম। ওনার ঘরে ঢোকার শব্দ পেলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যে উনি থমকে গেলেন। ওনার থমকে যাওয়ার কারণ আমি খুব ভালো করেই জানি। নিজের কান্না কোনো রকম দমিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠলাম, আপনি এ বিষয়ে জানতেন, তাই না? প্রশ্নটা করে কিছুক্ষণ চুপ থাকার পরেও যখন ওনার কাছ থেকে কোনো উত্তর পেলাম না, তখন আমি ওনার দিকে ঘুরে দাঁড়ালাম। উনি বিছানার পাশে রিপোর্ট হাতে দাঁড়িয়ে আছে। আমি ওনার কাছে গেলাম। কি হলো, কিছু বলছেন না যে? উনি আমার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলেন, জানি। তাহলে এতদিন কাউকে জানাননি কেন? আমি জানাতে চাইনি। কিছুক্ষণ পর তো সবাই এমনিই জেনে যাবে। ওনার কথা শেষ হওয়ার আগেই আমি দুহাতে ওনাকে খুব জোরে ধাক্কা দিয়ে একটু দূরে সরে এলাম। চোখ দিয়ে বেরিয়ে পড়া জলগুলো লুকানোর বৃথা চেষ্টা না করে কান্নারত স্বরে চেঁচিয়ে উঠলাম, আর কত, আর কত ছোট করবেন আমায়? ছোট হতে হতে যে আমি মাটিতে মিশে গেছি, আর পারছি না। আমায় আর অপরাধী করবেন না দয়া করে। এই অপরাধের ভার আমি বইতে পারছি না। এর থেকে তো মরে যাওয়াটাই ভালো ছিল। কাঁদতে কাঁদতে ওখানে বসে পড়লাম। আমার জীবনের এরকম একটা রাতও আসতে পারে তা আমি কখনোই ভাবিনি। যেন কোনো অভিশপ্ত জীবনে বাস করছি আমি, যে জীবন থেকে রেহাই পাওয়ার একটাই উপায়, মৃত্যু। আরমানের হাজার বারণ করা সত্ত্বেও আমি বাড়ির সকলকে আমার প্রেগনেন্সির ব্যাপারটা জানালাম। আমার কথা শুনে বাড়ির সকলে স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। তারপর সেই নীরবতা ভেঙে বাবা বলে উঠল অ্যাবর্শন করিয়ে ফেলতে। বাবার কথায় আমি চমকে উঠে আমার পেটে হাত রাখলাম। একটা নিষ্পাপ প্রাণ যে কিনা এখনো পৃথিবীর আলো পর্যন্ত দেখেনি, আমি তাকে আমার করা ভুলের শাস্তি কি করে দিতে পারি? একটা নিষ্পাপ প্রাণকে আমি কি করে খুন করতে পারি? না, এ হয় না। দরকার পড়লে আমি সবকিছু ছেড়ে অনেক দূরে চলে যাব, কিন্তু একটা প্রাণকে আমি কিছুতেই মারতে পারবো না, কিছুতেই না। এমন সময় হঠাৎ করে আরমান আমার সামনে এসে দাঁড়ালো। সবার বিরুদ্ধে গিয়ে একটা নিষ্পাপ প্রাণের দায়িত্ব নিজের ঘাড়ে নিল। উনি আবার সবার বিপক্ষে গিয়ে আমার হাত ধরলেন, যার কারণে বাড়ির সকলেই ওনার উপর এক প্রকার ক্ষিপ্ত হলেন। কিন্তু উনি এসব কিছু এড়িয়ে আমার আর আমার সন্তানের পাশে দাঁড়ালেন। দিন এভাবেই কাটতে লাগলো। সোহানের উপর করা মামলা প্রমাণের অভাবে বন্ধ হয়ে গেল।
দিন সপ্তাহ আর সপ্তাহ মাসে পরিণত হলো। আমার প্রতি আরমানের যত্নের কোনো ত্রুটি নেই, কিন্তু দিন যতই গড়াতে লাগলো আমার প্রেগনেন্সি সিচুয়েশন ততই ক্রিটিক্যাল হতে লাগলো। কোনো ডাক্তার, কোনো ওষুধ কোনো কাজে লাগলো না। হৃদয়ের দহন, এই অনেক বড় দহন। ঠিক তেমনই আমি তো মনে মনে নিজেকে পড়ছিলাম। আমি নিজেই মনকে পড়ছিলাম। বাইরে থেকে সুস্থই বা কি করে থাকবো, তবুও সন্তানের কথা ভেবে নিজেকে ঠিক রাখার চেষ্টা করতাম, কিন্তু পারতাম না। আমার খারাপ অবস্থা যেন আরমানের অস্বস্তি হয়ে উঠেছিল। দিনরাত শুধু ছটফট করতো। আমার জন্য ওনার ঘুম যেন হারাম হয়ে গেছিল। এমন এক রাত হঠাৎ করে আমার লিভার পেন শুরু হলো। ডাক্তারের দেওয়া সময় অনুযায়ী বাচ্চা প্রসবের আরো 1 মাস বাকি ছিল। সময়ের আগে আমার ব্যথা শুরু হলো। ব্যথা সহ্য করতে না পেরে আরমানকে ডাকলাম। উনি আমার এই অবস্থা দেখে এক প্রকার পাগল প্রায়। কি করবেন যেন ওনার মাথায় আসছেন না। কোন রকম বাড়ির সকলে মিলে আমায় হসপিটালে নিয়ে এলো। ডক্টর আমায় দেখে আমার সিজার করার সিদ্ধান্ত নিলেন। আমায় যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, তখন আমি আরমানের চোখে আমায় হারানোর ভয় দেখেছি। এই সময়ে যেন আমি সবকিছু হারিয়েও সবকিছু পেয়ে গিয়েছিলাম। অসহ্য ব্যথায় আমি ছটফট করছি। মনে হচ্ছে শরীরের ভেতরে সবকিছু যেন কেউ ছিঁড়ে বের করছে। এই ব্যথা অসহনীয়। এই ব্যথায় আমি কতক্ষণ ছটফট করেছি তা জানি না, কিন্তু এখন যেন এক মুহূর্ত এক যুগের ন্যায় মনে হতে লাগলো। ডাক্তার আমায় অপারেশন শুরু করেছে। ব্যথায় ছটফট করা আমি বারবার মনে হচ্ছিল, আমি যদি মরে যাই তাহলে আমার সন্তানের কি হবে? সে কোথায় আশ্রয় নিবে? কে তাকে আশ্রয় দেবে? আরমান। কিন্তু সে কি একটা বোঝা সারা জীবন নিজের ঘাড়ে বয়ে বেড়াবে? চাইবে বেড়াতে? এক না এক সময় তো সেও হাঁপিয়ে উঠবে। তখন আমার সন্তানের কি হবে? কি করবে সে? প্রায় বেশ কিছুক্ষণ পর আমার ব্যথা ধীরে ধীরে কমতে লাগলো। চারদিক ঝাপসা হতে শুরু করলো। চারদিক কেমন অন্ধকার ঘনিয়ে এলো। কোনো শব্দ যেন আমার কান অবধি পৌঁছাচ্ছে না। আমি যেন কিছুই অনুভব করতে পারছি না। আমি কি সন্তান জন্ম দিলাম? কি সন্তান জন্ম দিলাম তা জানার খুব ইচ্ছে জন্মালো, কিন্তু আগেই অন্ধকার যেন আমায় গ্রাস করলো। তারপর সব শেষ। নার্স যখন একটা ছেলে সন্তান এনে আরমানের হাতে দিল, তখন আরমানের মন উদ্গ্রীব ছিল এটা জানার জন্য যে মিতু কেমন আছে। তার এই উদ্গ্রীবতা একসময় তাকে পাথরে পরিণত করলো যখন সে জানতে পারল সন্তান জন্ম দিতে গিয়ে মিতু নিজের প্রাণ হারিয়েছেন। সকলের মন যেন বিষণ্ণতায় ছেয়ে গেল। মিতু মা ওখানে জ্ঞান হারালেন। মিতুর বাবা মেয়ে হারানোর দুঃখে মুখ লুকিয়ে কাঁদতে লাগলেন। আর আরমান সে সন্তান কোলে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। চোখের জলগুলো যেন আজ পাথরে পরিণত হয়েছে। মিতুর দাফন কার্যের পর পরিবারের সকলে মিতুর সন্তানকে অনাথ আশ্রমে রেখে আসার সিদ্ধান্ত নিল। কিন্তু আরমান কাউকে না জানিয়ে তার সন্তানকে নিয়ে অন্য দেশে পাড়ি জমালো। হ্যাঁ, তার সন্তান। জন্মদাতা পিতা না হলেও সে তার পিতা, আর এটাই তার ছেলের একমাত্র পরিচয়। সে চায় না যখন তার ছেলে বড় হবে তখন সে তার জন্ম সম্পর্কে জানতে পারুক, তার পরিচয় জানতে পারুক। এখন তার পরিচয় শুধু একটাই, ও আরমান আর মিতুর সন্তান আমান। আরমান আমানের দিকে তাকালো, একদম তার মায়ের মতো হয়েছে। এভাবেই দিন কাটতে থাকে।